একটাই হচ্ছে এনজাইমেটিক ডাইজেশন, আরেকটাই হচ্ছে মাইক্রোবিয়াল ডাইজেশন। রুমিনেন্টে মাইক্রোবিয়াল ডাইজেশন এন্ড নন রুমিনেন্টে এনজাইমেটিক ডাইজেশন। 100% রাইট না। ম্যাম মোস্টলি মাইক্রোবিয়াল ডাইজেশন আর মোস্টলি এনজাইমেটিক ডাইজেশন হয়। তাদের বোথ নন রুমিনেন্ট এন্ড রুমিনেন্ট দুটোতে, রুমিনেন্টে কিন্তু এনজাইমেটিক এবং মাইক্রোবিয়াল দুটোই হয়, কিন্তু নন রুমিনেন্টে শুধু এনজাইমেটিক ডাইজেশনটা হয়, যার কারণে আমরা বলি মোস্টলি। আর এটার তফাৎটা কেন হয়, কিসের জন্য, কোন ডিফারেন্সের জন্য? ম্যাডাম স্টমাকে রুমেন থাকার কারণে রুমিনেন্টে। হ্যাঁ, স্টমাকের স্ট্রাকচার অনুযায়ী, যেহেতু রুমিনেন্টের স্টমাক হচ্ছে আমরা জানি 4 কম্পাউন্ডেড, আর নন রুমিনেন্টের স্টমাক হচ্ছে মানে সিম্পল স্টমাক যেটাকে আমরা বলি। তো যেহেতু আমি কার্বোহাইড্রেট নিয়ে শুরু করতে চাই, কিন্তু এই জিনিসগুলো আমি ক্লিয়ার করছি। রুমিনেন্ট নিউট্রিশন তোমরা এর আগে পড়েছো তাই না? 2-2 তে 2-1 বা 2-2? জি ম্যাম। আচ্ছা, নন রুমিনেন্টের ক্ষেত্রে যেটা হয় যে কার্বোহাইড্রেট কিন্তু মোস্ট অফ আমরা যে খাবারটা খাই তার মানে অর্ধেকেরও বেশি থাকে কি কার্বোহাইড্রেট, তাই না? তো কার্বোহাইড্রেটের ডাইজেশনটা এই জন্য জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হয় কোথা থেকে? মাউথ থেকে। হ্যাঁ, মাউথ থেকে। সায়ালিন এনজাইম থাকে স্যালাইভাতে, সেটা আমাদের ডাইজেশনটাকে শুরু করে, তাই না? ম্যাম। আচ্ছা, কার্বোহাইড্রেট ডাইজেশন, নন রুমিনেন্টের কার্বোহাইড্রেট ডাইজেশন করতে হলে আমরা স্টেপ বাই স্টেপ ডাইজেশন, দেন মেটাবলিজম, দেন অ্যাবজর্পশন, এভাবে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কার্বোহাইড্রেটের ডাইজেশনে স্যালাইভাতে সায়ালিন এনজাইম কিছুটা ডাইজেস্ট করলো, দেন এই খাবারটা কোথায় চলে যায়? স্টমাকে চলে যাবে। স্টমাকে এখন স্টমাকে কি এখানে স্টমাকে কার্বোহাইড্রেট কতটুকু ডাইজেস্ট হয়? কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয় না এখানে। তার মানে এখানে খাবারটা শুধুমাত্র ভেঙে টুকরো টুকরো হয় এবং যেন এটা স্মল ইন্টেস্টাইনে এন্টার করতে পারে এরকম একটা ফর্মে আসে, তাই তো? কিন্তু সেখানে খাবারটা এরকম একটা ফর্মে আসে যে এটা যখন ডিউওডেনামে ঢুকে, ডিউওডেনামে আমরা জানি প্যানক্রিয়াস, যেটাকে আমরা কি বলি সবথেকে বড়, প্যানক্রিয়াটিক জুস। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম অনেকগুলো হরমোন এন্ড এনজাইম প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয়। তো প্যানক্রিয়াস থেকে তখন কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে এরকম এনজাইম সিক্রেট হয়, সেই এনজাইম গুলো তখন সেই খাবারটার উপর কাজ করে সেটাকে অ্যাবজর্বেবল ফর্মে নিয়ে আসে। দেন সেগুলো স্মল ইন্টেস্টাইনের যে মাইক্রোভিলাস গুলো আছে সেগুলো কি করে অ্যাবজর্ব করে নিয়ে কোথায় দেয়? ব্লাড স্ট্রিম। স্মল ইন্টেস্টাইনের মাইক্রোভিলাই গুলো বেসিক্যালি আমাদের যে নন রুমিনেন্ট, বা আমরা যাই বলি আমরা তো নন রুমিনেন্টের মাঝেই পড়ি, এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের একদম লাস্ট এন্ডিং বলতে পারি আমরা, সেখানে এই মাইক্রোভিলাস থেকে অ্যাবজর্ব হয়ে আসা নিউট্রিয়েন্ট গুলো এন্টার করে এবং সেগুলো আস্তে আস্তে কি করে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে আসে এবং ব্লাড ভেসেলের মাধ্যমে সেগুলো আবার কোথায় চলে যায়? আমাদের বডির বিভিন্ন সেলে। কার্বোহাইড্রেটকে ডাইজেস্টেবল অ্যাবজর্বেবল ফর্মে কনভার্ট করাটাকে বলতেছি আমরা কি ডাইজেশন, তাই তো? জি ম্যাম।
এখন ডাইজেশনের পরে শুরু হবে কি বলতো, মেটাবলিজম, তাই না? আমি তোমাদেরকে ওভারঅল একটা, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করছি না, এই জন্য আমি গল্পের মতো করে ওভারঅল একটা ব্রিফ দিচ্ছি, ঠিক আছে? সেলে ব্লাড ব্লাড ভেসেল থেকে যখন গ্লুকোজ গ্লুকোজ সেলে এন্টার করে, তারপরে সেখানে শুরু হবে কার্বোহাইড্রেটের মেটাবলিজম। মেটাবলিজমের মধ্যে আমরা কি জানি? কার্বোহাইড্রেট কোনটাকে পাওয়ার হাউস বলি আমরা? সেলের পাওয়ার হাউস কোনটা? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তাহলে যখন গ্লুকোজটা সেল ওয়াল পেনিট্রেট করে সেলের সাইটোপ্লাজমে এন্টার করবে, সাইটোপ্লাজম থেকে সেটা ঢুকবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে তখন মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার আগে এখানে কিন্তু কি হবে? গ্লাইকোলাইসিস হবে, তাই না? জি ম্যাম। গ্লাইকোলাইসিস হয়ে এগুলো কিন্তু করতে হবে, বুঝছো? আমি যখন স্লাইড শেয়ার করব, এই যে টিসিএস সাইকেল, গ্লাইকোলাইসিস, এই জিনিসগুলো আসবে, যার কারণেই আমি ওভারঅল ব্রিফ করছি এভাবে। গ্লাইকোলাইসিস কমপ্লিট করে এটা কোথায় এন্টার করবে? টিসিএস সাইকেলে। টিসিএস সাইকেলে এন্টার করে বিভিন্ন ধাপ শেষে তখন এটা আমাদের কি দিল? এটিপি দিল। এটাই হচ্ছে আলটিমেট গোল কার্বোহাইড্রেট ডাইজেশনের, তাই না? আমাদের এটিপি পাওয়া, মানে শক্তি পাওয়া কাজের জন্য। এখন এখানে আমরা এই যে মুখে গল্পের মতো করে বললাম, একদম খাওয়া থেকে শুরু করে এটার মেটাবলিজম পর্যন্ত যেভাবে বললাম, এখানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন এনজাইম কাজ করে, বিভিন্ন অর্গান এখানে পার্টিসিপেট করে। তো সেই জিনিসগুলোই আমাদেরকে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন এন্ড মেটাবলিজমে পড়তে হবে। আমি যেহেতু বারবারই বলছি, যেহেতু স্লাইড শেয়ার করছি না, এই জন্য আমি এভাবে বললাম। আচ্ছা মমতা ম্যাডাম, তোমাদের কি ক্লাস নিয়েছিল বন্ধের আগে? জি ম্যাম। সবাই কি এই এই বই শীটপত্র খাতাপত্র সব নিয়ে বাসায় গেছো? না ম্যাম। ম্যাডাম কিচ্ছু নিয়ে আসা যায়নি, কারণ আমরা তো 14 দিনের জন্য আসছিলাম, এখন এসে তো এতদিন হয়ে গেছে। হুম। আচ্ছা তোমাদের কি মানে কেউ ক্লাসের পরে তোমাদের আসলে এক্সাম নিয়ে কেউ কিছু বলছে? ম্যাম বলছে যে এক্সাম নিয়ে এখন কেউ চিন্তা করতেছে না। আচ্ছা যাই হোক, আমাদেরকে এভাবে আসলে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। অলরেডি তোমাদের অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আমরা অনেক মানে পিছনে। আমি আসলে বুঝতেছি না, বুঝছো? মানে হঠাৎ করে স্যার আমাকে কালকে টপিকও দেন নাই, বলছে যে তোমার যেটা পছন্দ তুমি সেখান থেকেই পড়াবে, যার কারণে আমি বুঝতে পারতেছি না। কিন্তু আমি তোমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনটা কভার করবো। তোমাদের এটি কি ফার্স্ট ক্লাস নাকি এর আগে ক্লাস ছিল 8টা থেকে? আমি এটাই ফার্স্ট এটাই ফার্স্ট ক্লাস। এরপরে ক্লাস কি? এরপর পোল্ট্রি মানে কি? সবগুলো ক্লাস কি হচ্ছে? সিআর কে? সিয়াম। সিয়াম সাউন্ড তোমরা লেভেল 2 না? সাউন্ড লেভেল 2 না? না না, লেভেল 2 তে আরেকজন শাওন আছে। ও আচ্ছা, আমি তো এজন্য কনফিউজ হয়েছি। সেম নামের সিআর, আমাদের সিআর ছিল ক্লাসের জয়, আর মানে আমাদের এ সেকশনের ছিল জয়, আর বি সেকশনের ছিল দীপ জয়। সিআরদের নাম মনে হয় এরকমই। হ্যাঁ, আমি গল্প করছি, তোমাদের প্রবলেম কি? আমার আসলে ক্লাস নেওয়া উচিত, কিন্তু আমি বুঝতে পারছি না কি করবো, কিভাবে কি করবো। মুখে
আসলে এতটা কনসেন্ট্রেশন আসে না স্লাইড শো না করলে। সমস্যা নেই, আজকে প্রথম ক্লাস তো। প্রথম ক্লাস আসলেই, কিন্তু তোমাদের সাথে প্রথম ক্লাস, তারপরেও আবার এরকম হচ্ছে। আচ্ছা, ভিটামিন হয়ে গেছে, মমতারান ভিটামিনের ক্লাস নিয়েছেন? না ম্যাম, ভিটামিন এর নাই। ভিটামিনের উপরেও ক্লাস হবে। এখন থেকে কি আপনি কন্টিনিউ করবেন আমাদের এই হ্যাঁ, ক্লাসটা? সাইফুল স্যার আজকের ক্লাসটা তো সাইফুল স্যারের, কিন্তু নন লিনিয়ার নিউট্রিশনের ক্লাস আমার আছে, তাই না? তোমার রুটিনটা ছিল রাখি ম্যাডাম আরেকটা ক্লাসের কোর্স টিচার, কিন্তু রাখি ম্যাডাম ক্লাস নিতে পারবেন না, যার কারণে এই ক্লাসটা কন্টিনিউ করবো আমি। সাইফুল স্যার আর আমি ক্লাস করবো। আমার ক্লাস আজকে ছিল না, স্যারের ক্লাস, মানে আজকে এই টাইমে তোমাদের স্যারের ক্লাস, কিন্তু আমাকে দিতে বলা হচ্ছে, যার কারণে। আচ্ছা, এনার্জি ভ্যালু ফিট ফর নন রেজিডেন্ট, এটা তোমাদের নেওয়া হচ্ছে? এনার্জি ভ্যালু নন রেজিডেন্টের? না ম্যাম। না ম্যাডাম, না ম্যাডাম। আচ্ছা, এনার্জি ভ্যালুটা তোমরা এনার্জি কনসেপ্ট এর আগেও লেভেল 2 তে পড়েছো, সেম ওটাই, মানে এনার্জি কনসেপ্ট মনে আছে তো তোমাদের? ম্যাম আবার একটু বললে ভালো। আচ্ছা, আমি বলি, যেহেতু এইটাও ক্লাস নিবো, আমি যেহেতু ওভারঅল ব্রিফ করছি, তাই কার্বোহাইড্রেট ডাইজেশন এটা ওভারঅল বলার পরে আমি এটা বলতেছি, সেটা হচ্ছে যে এনার্জি ভ্যালু আমরা এনার্জি কনসেপ্ট লেভেল 2 তে যেটা পড়েছি, সেটা হচ্ছে যে একটা ফিডে যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটাকে আমরা কি বলি? মানে একটা ফিড, একটা গোটা একটা খাবার, সেটার টোটাল যে এনার্জিটা তোমাকে দিতে পারে, সেই এনার্জিটাকে আমরা কি বলছি? গ্রস এনার্জি। গ্রস এনার্জি। এই গ্রস এনার্জি তো আমরা পাই না, তাই না? আমরা যেটা পাই সেটা হচ্ছে নেট এনার্জি, তাই না? ম্যাম এই গ্রস এনার্জি থেকে নেট এনার্জিটা আসার কতগুলো স্টেপ আছে। ধাপ। হ্যাঁ, একটা হচ্ছে খাবারটা আমি খেলাম, গ্রস এনার্জিটা ইনটেক করলাম, তারপর আমি যেটা বললাম কার্বোহাইড্রেট ডাইজেশন, সেম ভাবে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যখন ডাইজেশন হয়, ডাইজেশন হওয়ার ফলে একটা কি আনডাইজেস্টেড পার্ট বডি থেকে বের হয় না? জি ম্যাম। এই গ্রস এনার্জি থেকে আনডাইজেস্টেড পার্ট আমাদের ফিসিস হিসেবে সেটাকে, সেই ফিসিসের মধ্যেও তো খাবারের আনডাইজেস্টেড পার্ট থাকে, তো যে খাবারটা আমি ডাইজেস্ট করতে পারলাম না, সেই নিউট্রিয়েন্ট, সেই এনার্জিটা আমি নিতে পারলাম না, তো জি এই আমাদের বডি থেকে বের হয়ে গেল কি হিসেবে? ফিকাল এনার্জি হিসেবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে গ্রস এনার্জি থেকে যখন ফিকাল এনার্জি চলে গেল, তখন আমার বডিতে কি থাকলো? ডাইজেস্টেবল এনার্জি। ডাইজেস্টেবল এনার্জি। এখন এই ডাইজেস্টেবল এনার্জি যখন নিউট্রিয়েন্ট গুলো মেটাবলিজমে ঢুকে যায়, তখন মেটাবলিজম হওয়ার পরে বডিতে হিট জেনারেট করে, আর কি? পানি, ইউরিন। হ্যাঁ, আমি বলছি সেলের কথা। সেলে যখন কাজ করে তখন কি এটিপি আর পানি তৈরি করে, তাই না? এই পানিটাই বেসিক্যালি আমাদের বডি থেকে কি ঘাম হিসেবে আর ইউরিন হিসেবে বের হয়। জি ম্যাম। আর ডাইজেশন হওয়ার সময়, ডাইজেশন বলছি বা মেটাবলিজম বলছি, কিছু গ্যাসিয়াস এনার্জিও বের হয় আমাদের, মানে গ্যাস তৈরি হয়, সেটা আমাদের বডি থেকে বের হয়। তো ডাইজেশন হওয়ার পরে যেহেতু এই প্রসেস গুলো হয়, ইউরিন আর গ্যাস এক্সচেঞ্জ হয় বডি থেকে, তো এই দুইটা লস যখন ডাইজেস্টেবল এনার্জি থেকে চলে যায়, তখন আমরা যে এনার্জিটা আমাদের বডিতে থাকে সেটাকে কি বলি? নেট এনার্জি। মেটাবলাইজেবল এনার্জি।
নেট এনার্জি না, মেটাবলাইজেবল এনার্জি। মেটাবলিজমের পরে যেটা থাকলো সেটা হচ্ছে মেটাবলাইজেবল এনার্জি। এনার্জি এই মেটাবলাইজেবল এনার্জিটা হিট ইনক্রিমেন্ট বাদ দিলে পাওয়া যায় নেট। হিট ইনক্রিমেন্টটা কি কেউ বলতে পারবে? মেইনটেনেন্সের জন্য, বডি মেইনটেনেন্সের জন্য। না, মেটাবলিজমের সময় অনেক হিট উৎপন্ন হয় শরীরে, অনেক ওইটার জন্য এনার্জি লস হয়। মেটাবলিজেবল এনার্জিটা মেইনটেনেন্স আর প্রোডাকশন দুইটা কাজে ইউজ হয় আর কি। হিট ইনক্রিমেন্ট হয় মেইনটেনেন্সে, আর হিট প্রোডাকশন ইনক্রিমেন্ট হয় প্রোডাকশনে। হুম, এই দুটো কাজেই তো। তুমি যদি একসাথে বলো সেটা হচ্ছে হিট ইনক্রিমেন্ট। হিট ইনক্রিমেন্টটা দুই ভাবে হয়। একটা হচ্ছে যে আমাদের বডিতে যেহেতু ডাইজেশন হলো, মেটাবলিজম হলো, এই প্রসেস গুলো হতেও কি তাদের একটা এনার্জি প্রয়োজন হয় না? একটা জি ম্যাম, মেশিন যখন কন্টিনিউয়াস কাজ করে তখন দেখবে মেশিনটাও কিন্তু কি হয়, গরম হয়ে গরম যায়। হয়ে যায়। ফোন অনেকক্ষণ চললে বা ল্যাপটপ অনেকক্ষণ চললে দেখবা যে সেটা একটু গরম হয়ে যায়। তো সরি, এদের কাজটা যখন করে তখন কিছু হিট হিট জেনারেট করে এবং আমাদের বডিতে এই হিটটা দুই ভাবে তখন কাজ করে। একটা হচ্ছে যে যখন বডি মেইনটেনেন্স, আমি কোনো কাজই করছি না কিন্তু বডি মেইনটেনেন্স চলতেছে, মানে বডির প্রত্যেকটা অর্গানের মেইনটেনেন্স চলতেছে, তখনও কিছু হিট উৎপন্ন হয়। আবার যখন আমরা প্রোডাকশনে থাকি, বিশেষ করে যদি কোনো কাজে থাকি অথবা এনিম্যাল যদি কোনো প্রোডাকশন স্টেজে থাকে, তখনও তার মাঝে কি কিছু হিট উৎপন্ন হয় ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজমের পরে। তো এই হিটটা কিন্তু বডি থেকে বের হয়, তাই না? কিভাবে? গরমের সময় ঘাম হিসেবে, আর ঠান্ডার সময় বডিকে কিভাবে ওয়ার্ম রেখে, গরম রেখে। এই হিটটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এইটাকেই বলতেছে হচ্ছে হিট ইনক্রিমেন্ট। যেহেতু এটা আমার বডির জন্যই প্রয়োজন হচ্ছে, কিন্তু আমার মেটাবলাইজেবল এনার্জি থেকে এটা কি আলাদা না? এটা তো আমার খরচ হয়ে যাচ্ছে বডির জন্য। সেজন্য এটাকে বলা হচ্ছে হিট ইনক্রিমেন্ট। তাহলে মেটাবলাইজেবল এনার্জি থেকে যখন আমি হিট ইনক্রিমেন্ট বাদ দিয়ে দেই, তখন আমার কি থাকে? নেট এনার্জি নেট এনার্জি। এই নেট এনার্জিটাকেই বেসিক্যালি আমরা ইউটিলাইজ করতে পারি। আমরা ইউটিলাইজ করি, তাই না? জি ম্যাম। জি এখন এই নেট এনার্জিটাও কিন্তু দুই ভাবে কাজ করে, একটা মেইনটেনেন্স এর জন্য আর একটা প্রোডাকশনের জন্য। প্রোডাকশনের জন্য। এখন আমরা অথবা এনিম্যাল যদি এমন অ্যামাউন্টের খাবারটা খাই যে খাবারটা আমাদের নেট এনার্জিকে ফুলফিল করে না, যতটুকু দরকার তার থেকে কম কম খেয়েছি, কম পেয়েছি, তাহলে কি হবে? কোনো একটা এনিম্যাল যদি প্রোডাকশনে থাকে তাহলে সেক্ষেত্রে সেই এনার্জিটা কিভাবে ভাগ হবে? মেইনটেনেন্স ফুলফিল হবে বাট প্রোডাকশন কমে যাবে। মেইনটেনেন্স ফুলফিল হবে আর প্রোডাকশন কমে যাবে। যার কারণেই আমরা আমরা কিন্তু এই যে নিউট্রিশনের উপরে অনেক বেশি জোর দিই, যাতে করে এনিমেলের প্রপার নিউট্রিয়েন্টটা ফুলফিল হয়, তার প্রোডাকশনটা ঠিক থাকে। এজন্যই আমরা এনার্জি ভ্যালু বা এনার্জি কনসেপ্টটা পড়ি, বা এটার উপরে কিন্তু ক্লিয়ার ধারণা আমাদের থাকতে হয়। ঠিক আছে? এখন আমরা বলি যে মেটাবলাইজেবল এনার্জিটা আমরা পোল্ট্রির ক্ষেত্রে আমরা কাউন্ট করতে পারি না, তাই না? জি ম্যাম, কেন পারি না? কারণ ফিসিস আর ইউরিন একসাথে মানে বের হয়, ওটা আলাদা করা যায় না। কারণে ডাইজেস্টেবল আর ইউরিন যে এনার্জি খরচ হয় ওটা বের করা যায় না আলাদাভাবে। আমি কিন্তু একটা ভুল কথা বলছি, কেউ তোমরা ধরতে পারো নাই। মেটাবলিজেবল না তো, আমি বলছি পোল্ট্রির মধ্যে মেটাবলিজম। ডাইজেস্টেবল এনার্জি বের করা যায় না। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের আনসার ঠিক আছে। যেহেতু পোল্ট্রিতে আমরা ফিসিস আর ইউরিনটা আলাদা করতে পারি না, যার কারণে আমরা পোল্ট্রিতে মেটাবলাইজেবল এনার্জি কাউন্ট করি, ডাইজেস্টেবল এনার্জি কাউন্ট করতে পারি না। তোমরা কতজন ক্লাস করছো এখন? 153 জন। তোমাদের স্টুডেন্ট কতজন? 167 জন। ম্যাম, মেটাবলিক বডি ওয়েটের কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। মেটাবলিক বডি ওয়েট
জি ম্যাম। আচ্ছা, আমি বলবো। তার আগে আরো দুটো জিনিস এটা বলি তারপর, ঠিক আছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার কথা? স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি একটু ঢুকে বললাম আর কি জোর করে। জি স্যার। আচ্ছা, আমি তোমাদের কিছু কথা শুনতেছিলাম লেকচারের বিষয়গুলো, যে ওয়ার্ম রাখার বিষয়গুলো। আমাদের ছাত্রছাত্রীরা যখন আমরা এখন ক্লাসে ঢুকি নাই আর কি, এর আগে আলাপ হচ্ছিল যে শীতকালে খুব শীত লাগতেছে, হ্যাঁ এই সেই। তোমাদের টপিকের সাথে মিলিয়ে আমি একটা প্রশ্ন করি আর কি। শীতকালে বেশি ক্ষুধা লাগে কেন? ছাত্ররা বলো। শীতকালে বেশি ক্ষুধা লাগে কেন? স্যার বডি গরম রাখার জন্য হচ্ছে অতিরিক্ত বডি গরম করার প্রডিউস হয়, তখন হচ্ছে এনার্জি লস হয় অনেক, এই জন্য। রাইট রাইট, ঠিকই বলেছো। তো আমরা আমরা আমাদের যদি খেলাধুলা করি, খেলাধুলা করার পরে দেখবা যে তোমাদের বেশ মানে যারা খেলাধুলা করে ক্ষুধা লাগে, তাই না? এর কারণ হচ্ছে তোমার বডি থেকে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা কিন্তু শীতকালে ওয়ার্ম রাখার জন্য বেশি পরিমাণ হিট বডি থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা টের পাই না। টের পাই কিভাবে? ক্ষুধার মাধ্যমে আসলে, তাই না? আমাদের চাহিদা তৈরি হয় শরীরে, তখন আমরা সেই অনুযায়ী আমরা আমরা ফিল করি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ফিল করাটা, এই ফিল করাটা আমি তোমাদের একটা গ্রুপে বোধহয় ক্লাস নিয়েছিলাম একটা সেকশনে, যে আমরা জামিয়া জামিয়া জি স্যার। তো আমার মনে হয় তুমি যেভাবে বলতেছিলে ঠিকই আছে। আমি একটু কথা বলি 10 মিনিট। জি স্যার। জি আমরা স্যার। যেহেতু ডাইজেশন এবং আশেপাশেই আছি আমরা, সমস্যা নাই। কারণ ডাইজেশনের মূল বিষয়গুলো তো আসলে ওরা সেকেন্ড ইয়ার থেকে পড়ে আসছে। এনজাইম, হরমোন, এই সেই আবিজাবি যা আছে আর কি, এন্ড প্রোডাক্ট অ্যাবজর্পশন, তাই না? জি স্যার। তো সেগুলো তো কমন। আমরা অন্য বিষয়গুলো যখন আলাপ করি তখন সেগুলো বেশি অ্যাপ্লাইড হয় এবং এগুলো বেশি কাজে লাগবে, আর ওগুলো তো মুখস্থ করলেই হয়ে যায়। যাই হোক, আমরা যে একটা গ্রুপে একটা সেকশনে বলেছিলাম যে এই যে লক্ষ্য করো, যে আমি এই উদাহরণ দিয়ে বলেছিলাম যে 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 লোক শুটকি মাছ পছন্দ করে না, সে যদি শুটকি মাছ তাকে দেওয়া হয়, এর শুটকি মাছের গন্ধ, মানে চাপা শুটকি মনে করো, এর গন্ধ যত বেশি, তার অপছন্দের রেট তত বেশি, অর্থাৎ বেশি পরিমাণে সে তার খারাপ লাগবে। আর যে শুটকি মাছ পছন্দ করে, এইটার তীব্রতা যত বেশি সে তত বেশি পছন্দ করবে। এই যে একটা মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের মেমোরি, আমাদের ব্রেইন কিন্তু আমাদের যে খাবারের পরিপাকতন্ত্রের যে যে অ্যাক্টিভিটিস, আমরা কি চাই, কি খাবো বা খাবো না, কোনটা খেলে আমাদের স্যালাইভেশন হবে, কোনটা খেলে বেশি এনজাইম সিক্রেশন হবে, এগুলো কিন্তু এইগুলো জন্মের আগে কিন্তু ডিসাইডেড থাকে না। আমাদের মনে রাখতে হবে, এটা জন্মের আগে কিন্তু ডিসাইডেড থাকে না। জন্মের পরে এটাই আমাদের পরিচয় করে দিতে হয় আমাদের সিস্টেমের সাথে, নার্ভাস সিস্টেমের সাথে। যার কারণে হয় কি, যে এইটির সাথে ভালোভাবে পরিচিত হয়নি কখনো, সে কখনো এটি অ্যালাউ করবে না। এটি একটা বিষয়। এবং এটি কিভাবে মানুষ অভ্যস্ত হয়, আমি বলেছিলাম যে তোমাকে তোমাকে খাদ্য পরিবেশন করা হলো, বলা হলো যে তোমাকে দেওয়া হবে আজকে আম খাওয়াবো, খুব মজার আম, এবং প্লেটে দেখা গেলো যে আম সুন্দর তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু খাওয়ার সময় দেখলে এটা তরমুজের মতো লাগতেছে, তখন তোমার কিন্তু অভক্তি হয়ে যাবে, এবং অভক্তি থেকে তোমার তোমার কিন্তু ভমিটিং হতে পারে। তোমরা কি কখনো এভাবে ভেবেছো? হ্যালো, জি স্যার। তোমার তোমার ব্রেইন তোমাকে বলে দিচ্ছে যে এটা স্বাদ হবে আমের মতো, এবং আম খাবো আমি, কিন্তু তোমাকে দেওয়ার পরে দেখলা আমের মতোই, কিন্তু মুখে দিলা, দেওয়ার পরে দেখা যায় তরমুজের মতো লাগতেছে। কিন্তু তখনই তোমার নার্ভাস সিস্টেম কিন্তু কাজ করবে না, তুমি তখন ইম্পালস কাজ করবে না, যার কারণে হবে কি, এটা একটা ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি হবে। এটা তোমরা লক্ষ্য করবে যে তোমার কোনো প্যাথোজেন যত না তোমার ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি করতে পারে, তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে যদি অভক্তি চলে আসে, অর্থাৎ তুমি যদি নিজে থেকেই এটাকে ডিনাই করো, বা তোমার সিস্টেম তোমাকে ডিনাই করছে, তুমি এর সাথে পরিচিত না। তুমি মাছ খাও না, কিন্তু তোমাকে যদি জোর করে মাছ খাইয়ে দেওয়া হয়, জোর করা হয়, তুমি তোমার 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 স্টোমাক আপসেট হবে, এবং দেখা যাবে যে এটার প্রভাব কয়েকদিন ধরে থেকে যাবে। তো আমি কিন্তু তোমাদের দুইটা সেকশনে সম্ভবত আমি দুইটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলেছিলাম, মনে আছে তোমাদের? আমার মনে পড়ছে। হুম। জি স্যার বলেছিলাম। হ্যাঁ, কে বলেছিলাম বলো তো? বায়োলজিক্যাল একটা বলেছিলাম কি, বায়োলজিক্যাল রিদম অফ ডাইজেশন, না? স্যার আরেকটা মেটাবলিক বডি ওয়েট ছিল।
মেটাবলিক বডি ওয়েট, আর একটা হচ্ছে ডাইজেস্টিভ কি বলে, বায়োলজিক্যাল রিদম অফ ডাইজেশন, তাই না? তো আমরা দুজন ছাত্রছাত্রীকে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার, জি স্যার। হ্যালো, তো এটা কি দয়া করে আগামী ক্লাসে কি এই দুটি প্রেজেন্টেশন আমাদেরকে দিবা? বেশি না, এটা তোমাদের 10 মিনিট করে দিতে হবে। জি স্যার, অবশ্যই। আচ্ছা, মেটাবলিক বডি ওয়েট সম্পর্কে যে মাত্র তোমার প্রশ্ন করলো আর কি, আসলে বিষয়টি এরকমের, যদি আমরা মানে বুঝিয়ে বলার চেষ্টা করি যে বডির আসলে বডির যে অংশে যে পরিমাণ অংশে মেটাবলিজম হয়, এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। মেটাবলিক আমার ওজন হচ্ছে 100 কেজি, 100 কেজি ওজন হলে কিন্তু 100 কেজি সব জায়গায় কিন্তু আমার তোমার তোমার মেটাবলিজম হয় না। এখানে তোমার আমাদের পরিপাকতন্ত্রের যে একটা বিরাট খাবার রয়েছে বা আরো ফ্যাট ডিপোজিশন রয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, এইগুলো বাদ দিয়ে যে জায়গাগুলোতে মেটাবলিজম হয় সেটাকে বলে মেটাবলিক বডি ওয়েট আসলে, তাই না? এটাকে W⁻75.75, কখনো W⁻0.73 উল্লেখ করা হয়। এখন ছোট ওজনের যে কোনো অ্যানিমেল, তার মেটাবলিক বডি ওয়েট বেশি নাকি বড় হলে তার মনে 100 কেজি ওজনের একটা গরু, হ্যাঁ, ক্যাটল, তার মেটাবলিক বডি ওয়েট বেশি নাকি 400 কেজি ওজনের মানে ক্যাটেলের মেটাবলিক বডি ওয়েট বেশি, বলো তো? কার বেশি হবে শতকরা মানে বডি ওয়েটের তুলনায়? স্যার 400 কেজি। না, টোটাল অ্যামাউন্টই বেশি হবে। 100 কেজি যা হবে 400 কেজি কি তার 4 গুণ হবে? স্যার পার্সেন্টেজ সমান হবে না না স্যার। তুমি 0.75 যখন 75 দিয়ে তখন হিসাব করবা, তখন দেখবা যে 100 কেজিতে যা হয় 400 কেজিতে কিন্তু 4 গুণ হবে না, 4 গুণের চাইতে কম হয় স্যার। কম হবে। জি স্যার। এই যে একটা রিলেশন, এটি আমি তোমাদেরকে বলতে চাই যে মেটাবলিক বডি ওয়েট নিয়ে তাকে এক্সিস্ট করার জন্য বলছি, আগে থেকে বলছি, ইটস এ গুড রিলেশনশিপ উইথ মেটাবলিক বডি ওয়েট অ্যান্ড সারফেস বডি সারফেস এরিয়া। বডি সারফেস এরিয়ার সাথে এর মেটাবলিক বডি ওয়েটের একটা সম্পর্ক রয়েছে। তুমি যদি মনে করো একটা ফুটবল আছে তোমার, ফুটবল আমরা যেটা দিয়ে খেলি মনে করো, সেই ফুটবলের যে সারফেস এরিয়া, যা এই ফুটবলের মধ্যে যদি তুমি আরো 10টা ছোট ছোট ঢুকে দাও, মানে বল ঢুকিয়ে দাও, অর্থাৎ এই টোটাল আয়তনটা এরকমই হবে। অর্থাৎ 10টা বলকে যদি তুমি ঢুকিয়ে দাও, সেই 10টা বলের সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া যোগ করলে যা হবে, এটি এই একটি বলের সারফেস এরিয়া কি সেম হবে? না স্যার, সেম হবে না। কোনটার বেশি হবে? ছোট ছোট বলগুলোর বেশি হবে। সব ছোট ছোট বলগুলোর বেশি হবে। ঠিক একই, ঠিক হিসাবটা এরকমই। ছোট ছোট বলগুলোর যে রেশিওতে বেশি হয়, ঠিক একই রেশিওতে তোমার প্রায় একই রেশিওতে তোমার মেটাবলিক বডি ওয়েটও ওই লার্জ অ্যানিমেলের চেয়ে স্মল অ্যানিমেল এর বেশি হয়। এর অন্যতম কারণ হচ্ছে সারফেস এরিয়া যখন বেশি থাকে তখন হয় কি, এর বডি থেকে টেম্পারেচার লস হয়। এর সাথেও একটা সম্পর্ক রয়েছে, বুঝতে পারছো কথাটা? যেহেতু সারফেস এরিয়া বেশি হলে সারফেস বেশি পরিমাণ লস হওয়ার সুযোগ থাকে, তাই না? বডি মানে টেম্পারেচার লস হওয়ার সুযোগ থাকে। কিন্তু সারফেস এরিয়া যদি বেশি হয়, কম হয়, অর্থাৎ ভলিউমটা বড় হয়, অর্থাৎ লার্জ হয় অ্যানিমেলটা, তাহলে তার কিন্তু বডি ওয়েটের তুলনায় তার লসের পরিমাণটা অপেক্ষাকৃত কম। ইটস এ গুড রিলেশনশিপ উইথ সারফেস এরিয়া অ্যান্ড মেটাবলিক বডি ওয়েট। তোমরা কি বুঝতে পারছো? ম্যাডামকে বোধহয় প্রশ্ন করেছিলা, তাই না? হ্যাঁ, এই জন্য দেখবা যে ছোট অ্যানিমেলের শক্তি বেশি। মনে করো একটা ইঁদুরের যে শক্তি, তার চেয়ে একটা পিঁপড়ার শক্তি বেশি, ওই রিলেটিভ টু দেয়ার বডি ওয়েট। একটা বিড়ালের যে শক্তি, ইঁদুরের শক্তি তার চেয়ে বেশি রিলেটিভ টু বডি ওয়েট। বুঝতে পারছো কথাটা? দেখো ছোট্ট একটা পিঁপড়া বড় একটা মুড়ি একবার তার চেয়ে কতক্ষণ বড় মাথায় করে নিয়ে যাচ্ছে, ওই পিঁপড়ার চেয়ে অনেক ওজন বেশি। তো এটি আসলে মেটাবলিক বডি ওয়েট। এবং ছোট একটা বাচ্চা তোমাকে যে চর মারে, তোমার যেরকম লাগবে আর কি, তো তার তুলনায় আমার ওজন যত বেশি, তোমাকে চর মারলে সেই তুলনায় কিন্তু কম ব্যথা পাবা, অর্থাৎ কম আমি তোমাকে এনার্জি দিতে, মানে ফোর্স দিতে পারবো।
এগুলো হচ্ছে তোমার মেটাবলিক বডি ওয়েটের সাথে এই জাতীয় রিলেশনশিপ রয়েছে, যে এগুলো আমি যে কথাগুলো বললাম ইটস ভেরি মাচ অ্যাপ্লাইড। ঠিক আছে? তো যে আবার ওই কথাটা বলি যে খাবার যে খাবার আমরা খাওয়াই বা খাই বা খাওয়ানো হচ্ছে, সেটার সাথে তোমার নার্ভাস সিস্টেমকে যদি আগে থেকে পরিচয় করে দেওয়া না হয় তাহলে সেটি হয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলতে চাই। যেমন ধরো, একটা ফিড মিল আমাকে ভদ্রলোক আমার সাথে অনেকদিন যোগাযোগ করতো এবং তার ফিড নিয়ে আমাকে কথা বলতো, তাকে আমি সাজেশন করতাম। আমি তখন কম বয়স, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেভেলের আর কি। তো একদিন আমাকে রিং করলো যে স্যার আমি তো মাছের খাবার বানাই, মাছের খাবার বিক্রি করি বিভিন্ন জায়গায়। তো হঠাৎ করে একটা ব্যাচ ফিড ফর্মুলেশন করা হয়েছে, মার্কেটিং করা হয়েছে এবং বললো যে স্যার এটার রেসপন্স খুব ভালো না। ভালো নাকি, যখন এটা পুকুরে দেওয়া হয় তখন মাছ অন্য খাবার, আগে মাছ লাফাতো, এখন স্যার মাছ লাফায় না, চুপচাপ থাকে। তার মানে তার আগ্রহ কম খাবারের প্রতি। তো এটা কেন হয়েছে? তো কেন হয়েছে তো মানে টেলিফোনে তো মহা বিপদ এর উত্তর দেওয়া। তো আমি বিভিন্ন জিনিস তার কাছে জানতে চাইলাম। আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই ফিডে সব ইনগ্রেডিয়েন্টগুলো কোয়ালিটি কেমন? স্যার আগের মতোই, সব ড্রাই, ময়েশ্চার কন্টেন্ট এই সে হবে যাবে, তারপর এবং অন্যান্য কম্পোজিশন সব স্যার সেম। তো ফাঙ্গাস টাঙ্গাস পড়ছে কিনা বা ইত্যাদি ইত্যাদি সব কিছু স্যার সবই সেম। তাই তো মহাবিপদ। তাহলে আমি এখন কেমনি উত্তর দেবো বলো? রিয়েলি ডিফিকাল্ট জব না এর উত্তর দেওয়া, অ্যাপ্লাইড। এখানে না গিয়ে তো কোনো কিছু বলা যায় না। তো কি ঘটনা ঘটলো ঘটনা হলো, শেষে আমাকে বলে যে স্যার আসলে আমি ওই হুইট হুইট ফ্লাওয়ার দিতাম, মানে আমার যে ময়দা দিতাম স্যার 10%, আর গম দিতাম মনে করো সে বললো হয়তো 25%, কথার কথা। তো স্যার আমি ময়দাটা গমটাকে 25 থেকে 20 করেছি আর হুইট ফ্লাওয়ারকে 10 থেকে 15 করেছি, অর্থাৎ দুইটা কম্পোজিশন মোরলেস সিমিলার, তাই না? বড় ধরনের পার্থক্য কিন্তু হবে না। তো সে বলে স্যার এটা শুধু করেছি, হ্যাঁ পেলেটটা ভালো হবে তো সেই জন্য। তো এখন আমি তাকে বললাম যে আপনারা কিছু করা লাগবে না, আপনি শুধু কাজ করেন যে আপনার যে ডিলার আছে ডিলারদেরকে বলেন যে ফার্মারদের সাথে বসে কথা বলতে, এবং এই 3-4 দিন কথা বলতে এবং তাদেরকে খাওয়াতে। কি খাওয়াতে? চাটা খাওয়াবে, গ্যাসে গল্প টল্প করবে, হ্যাঁ, বলে যে না সমস্যা নাই, 2 দিনে ঠিক হয়ে যাবে। এরপরে এই ভদ্রলোক আর কখনোই আমাকে রিং করে নাই। একটা সময়ের পরে আমি জানতে ইচ্ছে করলো যে ঘটনা কি। ঘটনা শুনলাম যে আসলে এই ব্যাপারটা তাই। তাই কেন? শুধুমাত্র ওই যে ফিডের অতটুকু পার্থক্য, সেই পার্থক্যটাই কিন্তু ওই অ্যানিমাল ধরতে পারছে, অর্থাৎ মাছ ধরতে পারছে। আমি তোমাদেরকে বোঝাতে পারছি? অর্থাৎ, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই সামান্য একটু পার্থক্যই কিন্তু একটা অ্যানিম্যাল ডিটেক্ট করতে পারে যে, এবং সেটি ডিটেক্ট করতে পারে এবং সেজন্য কে কাজ করে? তার নার্ভাস সিস্টেম। এবং নার্ভাস সিস্টেম অর্থাৎ খাবার ইনটেক করার আগেই কিন্তু এই যে ঘ্রাণ, দেখা ইত্যাদি কিন্তু প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করে এই খাওয়াকে। তোমাদেরকে যদি কাউকে যদি বলা হয় যে আজকে আমরা তেঁতুলের আচার খাবো বা তেঁতুল দিয়ে আজকে কাঁচামরিচ দিয়ে বানায় খাবো, দেখবা অনেকের জিহ্বা থেকে তখনই লালা বের হওয়া শুরু করছে, মুখ কেমন কেমন করে, হয় না একবার? কিন্তু যে জীবনে কোনোদিন তেঁতুল খায় নাই, এমন হতে পারে না যে তেঁতুলের স্বাদটাই সে জানে না। তেঁতুল তুমি যদি ততই বুঝাও তাকে এটা এটা এরকম দেখতে এরকম বিষে আছে, এটা অমুক লাগে তমুক লাগে, বললেও কিন্তু তার কোনো কাজ হবে না, কারণ তোমার নার্ভাস সিস্টেমকে পরিচয় করে দেওয়া হয় না। আর যাকে পরিচয় করে দেওয়া হয়েছে তাকে শুধু বললেই, কল্পনা করলেই তার কিন্তু নার্ভাস সিস্টেম কাজ করে, অর্থাৎ তার জিআই ট্র্যাক্ট। তোমার দুপুরে খাবার সময় হয়েছে 12:30টার সময়, এখন তুমি প্রচন্ড কাজে খুব ব্যস্ত হয়ে গেছো, তুমি 5 মিনিট সময় পেলে দোস্ত, তো এখন তো খাওয়ার সময় হয়ে গেছে, ডাইনিং তো বন্ধ হয়ে যাবে বা এসেই বা আগে আমরা ভালো পিস পাবো না। এই যে একটু রিল্যাক্স টাইমে তুমি একটু মনে করলা যে খাবার সময় হয়ে গেছে এবং 12:30টা বেজে গেছে, তখনই কিন্তু তোমার পেটের মধ্যে মোচড় দিবে। এই যে পেটের মধ্যে মোচড়টা কেন দেয়, সেটি হচ্ছে তোমার নার্ভাস সিস্টেমের নার্ভাস ইম্পালস চলে যায় এটি কল্পনা করার সাথে সাথে, ঠিক আছে? এবং তুমি যে খাবার খাচ্ছ
স্বাদ গ্রহণ করতেছো, খুব ভালো লাগতেছে, স্যালাইভেশন হচ্ছে, গিলতেছো। এরপরে টের পাচ্ছ কি হচ্ছে, এরপরে কিন্তু তোমার দায়িত্ব নাই, তুমি কিন্তু কোনো এনজয়মেন্ট হচ্ছে না তোমার, তুমি তুমি পেট ভরা এই পর্যন্ত, ব্যাস তুমি স্যাটিসফাইড, ব্যাস এই পর্যন্তই। কিন্তু ওখানে যে ডাইজেশনের যত ক্রিয়া প্রক্রিয়া হচ্ছে, এটি কিসের উপর নির্ভর করে? আগে খাওয়ার আগে তোমার এত টান, এত জিহ্বা স্যালাইভেশন, এত কিছু জিহ্বাকে কামড়াচ্ছ, চাটতেছো, কত কিছু করতেছো, গেলার পরে স্টোমাকে যাওয়ার পরে এরপর আর কোনো কিছু নাই। এটা কেন হয় বলো তো? এই দুইটার মধ্যে কি পার্থক্য? হুম? এই যে তুমি এত আগ্রহ করে খেতে যাচ্ছ, খাবার শেষ হওয়ার পরে আর কোনো আগ্রহ নাই, এই দুইটার মধ্যে কি পার্থক্য, দুই সময়ের মধ্যে কি পার্থক্য? স্টমাকে যাওয়ার পর আমাদের ব্রেনে হলো গিয়া একটা যায়, সিগন্যাল যায় যে আর খাওয়া লাগবে না, তখন আমাদের ওই যে ইচ্ছাটা ওটা শেষ হয়ে যায়। রাইট। একটা হচ্ছে ফেজ অফ ইনিশিয়েশন, অর্থাৎ তুমি খাওয়ার আগ্রহটা তোমাকে ইনিশিয়েট করে, সেই ইনিশিয়েট করার পর ইনিশিয়েট করাটা প্রোহিবিটেড হয়ে যায়, অর্থাৎ ফেজ অফ ইনহিবিশন। যখন ফেজ অফ ইনহিবিশন হয় তখন তোমার খাওয়াটা বন্ধ হয়ে যায়। বাট ফেজ অফ ইনহিবিশনের পরে কিন্তু তোমার ডাইজেশন কিন্তু কন্টিনিউ করতেছে, এবং সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, না লোকাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ তোমার ব্রেন তখন আর সেটাকে তোমার কাজ করবে না, কাজ করবে তোমার ডাইজেশনের যে কাজটা করবে লোকাল যে নার্ভাস সিস্টেম, সেটি এটি কাজ করে। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ একজন কথা বলো, তা না হলে মানে আমরা এনজয় করতে পারি না আমাদের ক্লাসগুলো। এনিওয়ে, তো আমার মনে হয় যে আমি ওই এই কন্ট্রোল মেকানিজম একটা ক্লাসে বোধহয় শুরু করেছিলাম, তাদের অলরেডি অভ্যস্ত হয়েছে, এবং আর একটা ক্লাসে আমি শুরু করিনি, বাট এই দুইটা ক্লাস যেহেতু একসঙ্গে হবে তো আমি সেটা আগাবো। আর তোমাদের ম্যাডাম তো আছে, আজকে কিছু কথা বললো ডাইজেশন নিয়ে, আমরা ইন্টারাকশন করলাম। আগামী ক্লাসে আমার ক্লাসে তোমরা ওই দুইটি প্রেজেন্টেশন আমাকে তোমরা দুজন দিবা, তোমার আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিবা, ঠিক আছে? ইন দ্য মিন টাইম যদি তোমার মনে করো কেউ, আমি আমি চাইবো যেহেতু আমাদের ইয়াঙ্গার কলিগ যে আমি স্মিতা, তার কাছে শেয়ার করতে পারো তোমার জুমে বা যে কোনোভাবে প্রেজেন্টেশন নিয়ে। হ্যাঁ, কারণ প্রেজেন্টেশন তৈরির একটা ব্যাপার রয়েছে, যে সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করাটাও একটা স্কিল, গুছিয়ে কথা বলাটা একটা স্কিল, ঠিক আছে? তো আমার মনে হয় আমি আর কথা না বলি। হুম, তোমাদের যেটা করতে হবে, যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তোমাদের স্ক্রিনশট, সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, সবার ক্যামেরা অন করো, স্ক্রিনশট ছয়টা স্ক্রিনশট নিয়ে এটি একটা ফাইল করে আমাকে বা ম্যাডামকে পাঠিয়ে দাও, ঠিক আছে? হুম, অন করছো? এখন কে কোথায় এটা বোঝা যাবে আর কি, কেউ রান্না করে, কেউ রাস্তায়, নাকি কেউ দোকানে। আমি আমার ম্যাক্সিমাম বাসায়, সব ফাঁকিবাজের দল, ঘুম থেকে দেরি মানে দেরি করে ওঠো তোমরা, জানি তো। আর আগে আগে তো ক্লাসে আসতো, বা আমরা তো এইভাবেই ক্লাস করছি, ক্লাসে আসতাম স্যার, চোখ মুছতে মুছতে স্যার, হুম, চোখ মুছতে মুছতে ক্লাসে আসতো স্টুডেন্টরা। হ্যাঁ, এখন এখন স্যার এবং তোমরা একটা সার্ভে দিও তো, তোমাদের কতজন এই ইন দ্য মিন টাইম দাঁত ব্রাশ করছো। আমার তো মনে হয় 50% এই কাজ করে নাই। স্যার ওদের স্যার এর থেকে জিজ্ঞেস করতে কতজন বালি শেষ হয়েছে ক্লাস করতেছে স্যার। তা করুক, অসুবিধা নেই, কোভিড ওদেরকে এত আরাম দিছে। জি স্যার। না স্যার, এই ক্লাস ভালো লাগে না, এটা তো বাস্তবে ভালো ছিল, না, স্বাভাবিক, লাইফ এটা বোরিং স্বাভাবিক, হয়ে গেছে। স্বাভাবিক। আমরা তোমাদের জন্য মানে উদগ্রীব হয়ে আছি, তোমরা কবে ক্যাম্পাসে আসবা, তোমাদেরকে দেখবো। কিন্তু স্যার এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, নতুন অভিজ্ঞতা, এটি স্যার এটা আর আমাদেরকে জীবনে না হোক, দরকার নাই না অভিজ্ঞতা। হোক। হ্যাঁ, সেটাই আর কি। একসময় স্যার একসময় তোমরা জোর করে অটো ছুটি নিতা, এখন কেমন লাগে বুঝো? ইচ্ছাই নাই স্যার, অটো তো দূরে থাক, বন্ধই যাব না। হ্যাঁ, স্যার সেটাই। আমরা তো এতদিন ছুটি চাই নাই স্যার, ছুটি চাইছি কিন্তু তার বলে এই 7 মাস 8 মাস যাবতীয় ছুটি তো আমরা চাই নাই স্যার। সেটাই। লস হয়ে গেছে। আমাদের একটা গল্প আছে আর কি, ছোটবেলা শুনতাম, আমাকে চাচা বলতেন আর কি, দুজন ঝগড়া করে, কয় তোরে কিন্তু মারমু,
মারবো। মারবো কিন্তু মারবো আমারে। তাহলে যদি ধরে বাঁধা দেই তাহলে যত পারেন ধরে বাঁধা মারের মতো হয়েছে আর কি। এখন জোর করে ছুটি এমন ছুটি হয়েছে, এখন যত পারেন। এনিওয়ে তোমাদের অনেক লস হচ্ছে, সবারই লস হচ্ছে, দেশে লস হচ্ছে, পৃথিবীর লস হচ্ছে। আমারও ছেলে মেয়েদের ওদেরও ক্ষতি হচ্ছে আর কি। আমি আমার ছেলের রুম থেকে বলতেছি আর আমি নিচে আমার ওয়াইফ টিভি দেখতেছি, সো আমি বাধ্য হয়ে এখানে আসছি আর কি। এনিওয়ে একটু পরে আমি ডিপার্টমেন্টে যাব, ডিপার্টমেন্ট থেকে চলে জামিয়া তুমি চলে এসো, জি স্যার। ঘন্টাখানেকের মধ্যে চলে এসো। স্ক্রিনশট নিছো রিপ্রেজেন্টেটিভ? স্যার নিচ্ছি। গুড। সবার চেহারা নিও স্যার। এতগুলা তো নেস কেন? ছয়টা শট আসবে, 7টা। তাহলে পিসি থেকে নেওয়া লাগবে। পিসি থেকে নাও আর ইসি থেকে নাও আর মোবাইল থেকে নাও, যেখান থেকে নাও। মোবাইলে 4টা করে ফেস আছে শুধু, তার মধ্যে একটা আমারই। নিতে থাক। ও আচ্ছা। ওরা তো মেবি আইডি দিয়ে ওদের ইয়াগুলো মানে অ্যাকাউন্টগুলো আইডি দেয়া আরে দিক আল্লাহ ভরসা। হাজিরা যে দয়া করে যে আসছে 155, 152 11 জন 52 জন ছিল, আর বাকি 4জন 3জন ফাঁকিবাজি করছে। সরি আমি আসলে এভাবে বলতে যাচ্ছি না, কারণ অনেকে লাইনে প্রবলেম হতে পারে। স্যার গুগল ফর্মের ব্যবস্থা করা যায় না? তাহলে তো আমরা মানে ধরেন ক্লাস শেষে 2-3টা অ্যানসার থাকলে পরে ধরেন না ওরকম জমা ব্যবস্থা দিয়ে করা যায়, আমরা এখনো অতখানি করি নাই। হ্যাঁ এটা করা যায়, আমরা করবো আর কি। করতে করতে খুলে যাবে ইউনিভার্সিটি, তাও হলো তো প্র্যাকটিস হলো। কবে খুলবে? আমার ধারণা যদি কোভিড এই উইন্টারে আমাদেরকে হিট না করে, আমার ধারণা যে উইন্টারে হিট না করলে আমার ধারণা যে এটা জানুয়ারিতে খুলে যাবে। আমার ধারণা, আমার কমন সেন্স যা বলে, কারণ অলরেডি